রিতার এই মুহূর্তে মেহুলের সাথে কথা বলাটা খুব দরকার, কিন্তু সে তো তার ফোনটাও খুঁজে পাচ্ছে না। পরে অনেকক্ষণ ভেবে তার মনে হলো খালার কাছেও তো ফোন থাকতে পারে, একবার খালার কাছে চাওয়া উচিত। তাই সে আবার রান্না করে যায়। খালাকে গিয়ে জিজ্ঞেস করে, খালা, তোমার কাছে কি ফোন আছে? খালা বলেন, না খালা। রিতা কপাল কুঁচকে জিজ্ঞেস করে, কারো কাছে কি কোনো ফোনও নেই? খালা বলে উঠেন, না খালা, এই বাড়ির কারো কাছে কোনো ফোন নাই। এই বাড়ির কোনো কাজের লোকের কাছে ফোন থাহা নিষেধ। সাহেব বারণ করছেন। রিতা বিরক্ত হয়ে বলে, আপনার সাহেবের দেখছি সবকিছুতেই সমস্যা। উফ, আমার ফোনটাও কোথায় রেখেছে কে জানে? খালা তখন জিজ্ঞেস করলেন, ফোন দিয়া কি আপনার বান্ধবীর লগে কথা কইবেন? রিতা অবাক হয়েছে বলে, আপনি কি করে জানলেন? খালা হেসে বললেন, আমি সব জানি। শুনেন খালা, আপাতত আপনি কারোর লগেই যোগাযোগ করতে পারতেন না। আপনার এখন কাজ হইছে সাহেবের মন গলানো। এই কাজ যত তাড়াতাড়ি করতে পারবেন ততই তাড়াতাড়ি আপনি সব সমস্যার সমাধান পাইয়া যাইবেন। বুঝছেন নি? রিতা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিন্তু আমি ওই লোকের মন কিভাবে গলাব? ওই লোকটাকে তো আমার সহ্যই হয় না। সহ্য না হইলেও সহ্য করতে হইব। উনি আপনার স্বামী, এডা তো আর ভুললে চলত না। রিতার বিরক্ত হয়ে বলে, তা জানি। আল্লাহ আমার ভাগ্য যে এইভাবে এই লোকের সাথে জুড়ে দিবে সেটা আমি জীবনে কল্পনাও করিনি। খালা, মানুষের জীবনে যে কত চমক হয়, আপনি বুঝতেন ও না কিভাবে কি হইয়া যাইব। খালি সব দেখবেন আর চমকাইবেন। এডাই তো জীবন। আমাদের জীবনের এই নিয়ম মানতেই হইব। কিছু করার নাই খালা। হ্যাঁ, সেটাই। এখন তো সব মেনে নিতেই হবে। যাকে বিষের মতো লাগতো এখন থেকে তাকে মধুর মতো ভালোবাসতে হবে। আশ্চর্য জীবন। মেয়ে তো সব দিক দিয়েই ঠিক আছে, খালি নাকটা একটু বোচা। তাই না? পাশের মহিলাটাও মাথা ঝাঁকায়। আর সেই মুহূর্তেই তাদের সেই কথাটা রাবিরের কানে চলে যায়। সে সবেই বাসায় ঢুকেছে। ড্রয়িং রুমে যে এখন এত মানুষ থাকবে আগে ভাবেনি। আর এসেই এমন একটা কথা শোনা মাত্রই মেজাজ বিগড়ে গেল তার। সামনের সোফায় দেখল মেহুল মাথায় বড় ঘোমটা টেনে পুতুলের মতো বসে আছে। আর তার মা সবার সাথে কথা বলছেন আর নাস্তা বিনিময় করছেন। রাবির চোখ মুখ কুঁচকে সামনে এগিয়ে যায়। নিজেকে শান্ত রাখার চেষ্টা করেই বলে, মা, আমার ওয়াইফ কোনো পুতুল না যে উনাকে এভাবে সাজিয়ে গুছিয়ে সবার সামনে প্রদর্শনীতে বসাতে হবে। আর উনাকে দেখার ইচ্ছে সবার আছে বলেই কিন্তু আমি কালকে রিসিপশনটা রেখেছিলাম। আজ এমন বাড়িতে ডেকে এনে হই হুল্লোড় করার কোনো মানে ছিল না। মেহুল, উঠুন। আমার সাথে রুমে চলুন। মেহুল হা করে চেয়ে থাকে। রাবির ঘুরে আবার সেই মহিলাগুলোর দিকে চেয়ে বলে, সৃষ্টিকর্তা কাউকেই নিখুঁতভাবে সৃষ্টি করেননি। সবার মাঝেই কোনো না কোনো খুঁত দিয়েছেন যেন মানুষ অহংকারী হয়ে না যায়। তাই ভবিষ্যতে অন্য কারোর খুঁত বের করার আগে নিজের দিকে তাকাবেন। আপনি আমি কেউই কিন্তু একদম পারফেক্ট মানুষ নই। তারপর সে আবার মেহুলের দিকে চেয়ে বলে, কি হলো মেহুল, আপনি এখনো বসে আছেন কেন? আসুন। মেহুল তার শাশুড়ি মায়ের দিকে চাইল। শাশুড়ি মা মুখ কালো করে বললেন, যাও। মেহুল তখন উঠে রাবিরের পেছনে পেছনে উপরে চলে যায়। আর তারা যেতেই উপস্থিত মহিলারা নানান কথা বলতে আরম্ভ করেন। একজন রাবিরের মাকে উদ্দেশ্য করে বললেন, ভাবি, এসব কি? বিয়ে হয়েছে 1 বছরও হয়নি, ছেলে দেখছি এখনই বউয়ের আঁচলের তলায় চলে গিয়েছে। আপনার অমন স্ট্রিক্ট ছেলেই যদি এমন বউ পাগল হয় তবে আমাদের ছেলেদের কি অবস্থা হবে? আমার তো রাবিরকে দেখে এখন ছেলে বিয়ে দেওয়ার ইচ্ছেটাই মরে গিয়েছে।
আরেকজন তখন তাল মিলিয়ে বললেন, হ্যাঁ ভাবি। আর আপনিও কিছু বললেন না কেন? রাবিরের বউ বলে কি আমরা একটু দেখতেও পারবো না? এত ইগো ওর। ওর ব্যবহারের কিন্তু আমরা ভীষণ অপমানিত হয়েছি। রাবিরের মা জোরপূর্বক হাসলেন। বললেন, কিছু মনে করবেন না। আজকালকার ছেলে তো একটু তো বউয়ের পাগল হবেই। এটাই তো স্বাভাবিক, তাই না? আর আমার ছেলের যথেষ্ট বিবেক বুদ্ধি আছে। ও ওর নিজের বুদ্ধিতেই সবকিছু করে। ওকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। আবার আরেকজন বললেন, তাও ভাবি, ছেলেকে একটু চোখে চোখে রাখবেন। যতদিন পারবেন নিজের আঁচলে বেঁধে রাখবেন। আর শুনেন, ছেলেকে আর ছেলের বউকে বলবেন তাড়াতাড়ি বাচ্চা নিতে। তাতে হবে কি, বাচ্চা হবার পর দুজনেই বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, তখন ছেলের বউ আর ছেলেকে এত সময় দিতে পারবে না। আর ছেলেকে যত কম সময় দিবে ততই আপনার নামে কানপড়াও কম দিবে। তাতে আপনারই লাভ ভাবি। কথাটা ভেবে দেখবেন কিন্তু। আপনি তো এভাবে না বললেও পারতেন। কোথায় কিভাবে কথা বলতে হয় সেটা আমি জানি মেহুল। রেগে যাচ্ছেন কেন? আমি তো মায়ের কথা ভেবেই বলছিলাম। মা বুঝে। তবে উনার মাথাটা উল্টিয়ে ফেলে এই মহিলাগুলো যত সব আজগুবি কথাবার্তা বলে। আমার এই মহিলাগুলোকে একদমই পছন্দ না। কথা বলেই রাবির পাঞ্জাবি খুলে একটা টি শার্ট গায়ে দেয়। সেই ফাঁকে মেহুল তার ফর্সা শরীরের খানিক অংশ দেখতে পায়। রাবিরের চোখে চোখ পড়তেই সে মাথা নুইয়ে ফেলে। রাবির বিছানায় গিয়ে বসে মিহি সুরে বলে, নিজের হাজবেন্ডকে দেখার মাঝে কোনো অন্যায় নেই। আপনি দেখতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। মেহুল কপাল কুঁচকে বলল, আমি আপনাকে দেখছিলাম না। আর আপনি কিছু খাবেন? শরবত, চা বা পানি? হ্যাঁ, গলাটা শুকিয়ে গিয়েছে। পিপাসাও লেগেছে খুব। কি খাবেন? শরবত বানিয়ে আনব। রাবির তার কথা শুনে তার দিকে তাকায়। আশ্চর্য, মেয়েটা সবসময় লাল শাড়ি কেন পরে? আর ঠোঁটে এত কড়া করে লাল লিপস্টিক দিতেই বা কে বলেছে? একটা সাজহীন মুখে ওই একজোড়া লাল ঠোঁটকে এত কেন মোহনীয় লাগতে হবে? রাবিরের যে পিপাসা বাড়ছে। রাবিরের চোখের দৃষ্টি যেন মেহুল বুঝতে পারে। তাই সে ঢোক গিলে জিজ্ঞেস করে, লেবুর শরবত খাবেন? আমাকে কাতর করতে আপনার খুব মজা লাগে, তাই না? মেহুল বুঝল না। সে চেয়ে বলল, মানে? রাবির মিহি সুরে বলে, এক গ্লাস লেবুর শরবতে আপাতত আমার কোনো পিপাসাই মিটবে না। তাই এসবের আর প্রয়োজন নেই। মেহুল ধীর পায়ে এগিয়ে গিয়ে রাবিরের অপর পাশে বসল। রাবির হেলান দিয়ে বসে তাকে দেখছে। হুট করেই প্রশ্ন করে, লাল ঠোঁট এত মোহনীয় কেন মেহুল? মেহুল লজ্জা পায়। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, কারণ সেই লাল ঠোঁটের মালিক হচ্ছে দ্য গ্রেট রাবির খানের একমাত্র ওয়াইফ। তাই সেই লাল ঠোঁটকে তো মোহনীয় হতেই হবে, তাই না? মেহুলের কথা শুনে রাবির হাসে। বলে, হ্যাঁ, তাও তো ঠিক। কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। দ্য গ্রেট রাবির খানের ওয়াইফ যে এটা বুঝতে পারছে না যে তার এই লাল ঠোঁট দেখে তার হাজবেন্ডের পিপাসা ক্রমে ক্রমে কেবল বাড়ছেই। এবার এই পিপাসা সে কিভাবে মিটাবে বলুন তো? মেহুল ভীষণ লজ্জায় আরও লাল হয়ে উঠে দাঁড়িয়ে বলে, আমি আপনার জন্য লেবুর শরবত নিয়ে আসছি। লেবুর শরবত খেলে সব পিপাসা এমনিতেই চলে যাবে। এই বলে সে আর দাঁড়ায় না। দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। রাবির, রিতার ফোনটা তো এখনো বন্ধ। আমি ওর সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। ফোনটা নিশ্চয়ই সাদরাজের কাছে। তাহলে এখন ওর সাথে কিভাবে যোগাযোগ করব? ওর সাথে কথা বলাটা তো জরুরি। হ্যাঁ, সেই জন্যই আমি একবার ভেবেছিলাম পুলিশকে জানাবো। পরে মনে হলো রিতা যদি সত্যিটা পুলিশের সামনে না বলেন তাহলে এসব করে কোনো লাভ হবে না।
উনাকে সাদরাজের ভয় কাটিয়ে নিজেকেই একটা স্টেপ নিতে হবে, নয়তো সাদরাজের কাছ থেকে উনি নিজেকে কখনো মুক্ত করতে পারবে না। মেহুল মন খারাপ করে বলে, সাদরাজ যদি ততদিনে ওর কোনো ক্ষতি করে ফেলে? রাবির মাথা নাড়িয়ে বলল, উহু, ক্ষতি করার উদ্দেশ্য থাকলে সাদরাজ উনাকে বিয়ে করত না। ওর অন্য কোনো উদ্দেশ্য আছে। তাহলে এখন কি করবেন? রিতার সাথে কি কোনোভাবেই যোগাযোগ করা যাবে না? হ্যাঁ, যাবে। কাল আমাদের রিসিপশনে আমি সাদরাজ আহমেদকে ইনভাইট করব। আর আমি জানি ও আসবে। তার উপর ওর বিয়ের খবরটা আশেপাশের মানুষ জেনে গিয়েছে। ওকে তো ওর ওয়াইফকে সবার সামনে আনতেই হবে। আর তখনই না হয় আপনি রিতার সাথে কথা বলে সব জেনে নিবেন। মেহুল যেন একটু স্বস্তি পেল। বলল, আচ্ছা, আপনি নিজে ওদের ইনভাইট করবেন। একবার রিতা আসুক, আমি তখন সব সত্যি ওর থেকে শুনতে পারব। খালা, খালা, এক গ্লাস পানি দিয়ে যাও। ড্রয়িং রুম থেকে সাদরাজের গলা পেয়ে খালা দ্রুত উপরে উঠে সাদরাজের রুমে যায়। গিয়ে দেখে রিতা বারান্দায় দাঁড়িয়ে আছে। খালা তাকে গিয়ে বললেন, মা, সাহেব আইছেন। রিতা চেয়ে বলল, হ্যাঁ, আমি বারান্দা দিয়ে দেখেছি। সাহেব পানি চাইতেছেন। আপনি যান, সাহেবের লাইগা এক গিলাস শরবত বানিয়ে নিয়া যান। রিতা ভ্রু কুঁচকে বলে, আমি পারব না। আহা মা, এমন কইরেন না। যান না মা, আপনিই পারবেন সবকিছু আবার ঠিক করতেন। মা, আপনাকে চেষ্টা করতেই হইব। যান মা, সাহেবের মন ভুলান। যান। রিতা বিরক্ত হয় খুব, কিন্তু এছাড়া তো আর কোনো উপায়ও নেই। ওই লোকটাকে যেভাবেই হোক পটাতে হবে। যদিও সে অনিশ্চিত আদৌ সে এই কাজটা করতে পারবে কিনা। রিতা এক গ্লাস শরবত বানিয়ে ধীয় পায়ে ড্রয়িং রুমে যায়। সাদরাজ বসে বসে ফোন দেখছিল। রিতা আস্তে করে গিয়ে তার মুখের সামনে শরবতের গ্লাসটা এগিয়ে দেয়। সাদরাজ গ্লাসটার দিকে চেয়ে বলে, খালা, আমি শরবত বলিনি, পানি। পানি বলে উপরে তাকাতেই রিতাকে দেখে সে কপাল কুঁচকায়। রিতা ইতস্তত সুরে বলে, সারাদিনের ক্লান্তির পর পানির চেয়ে এক গ্লাস লেবুর শরবত বেশি কার্যকর। সাদরাজ তার কথা শুনে বাঁকা হাসে। শরবতের গ্লাসটা হাতে নেয়। ভালোভাবে গ্লাসের শরবতটা পরখ করে বলে, বিষ টিস দিয়ে মারার প্ল্যান আছে নাকি? মনে মনে রিতা তখন ভাবে, পারলে তো তাই করতাম। তবে মুখে বলে, আপনাকে এখন মেরে আমার কোনো লাভ নেই। বরং আপনি মরলে আমাকেই বিধবা হতে হবে। আর আমার এত তাড়াতাড়ি বিধবা হওয়ারও কোনো ইচ্ছে নেই। সাদরাজ তখন হেসে বলল, যাক, শুনে ভালো লাগলো তাহলে। পরে সে শরবতটা খায়। রিতা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভীত সুরে বলে, আমার ফোনটা কি আপনার কাছে? সাদরাজ তার দিকে চেয়ে বলে, না। তাহলে কোথায়? আমি আমার ফোনটা পাচ্ছি না। কাল তো আপনিই নিয়েছিলেন। তো আমি নিয়েছিলাম তো কি হয়েছে? ফোন লাগবে তোমার এখন? কেন? যাতে তোমার বন্ধু আর বন্ধুর হাজবেন্ডকে তোমার খোঁজ দিতে পারো। আর সবাইকে বলতে পারো যে আমি তোমাকে ভয় দেখিয়ে বিয়ে করেছি। এই জন্যই ফোন লাগবে তোমার, তাই না? রিতা মাথা নুইয়ে বলল, না, মার সাথে কথা বলবো। প্রয়োজন নেই। যতদিন না আমি চাইব তুমি কারো সাথে কোনো যোগাযোগ করতে পারবে না। কথাটা মাথায় রেখো। এই বলে সাদরাজ সেখান থেকে উঠে নিজের রুমের দিকে পা বাড়ায়। সে চলে যাওয়ার খালা সেই রুমে আসেন। রিতার চোখে তখন জল টলমল করছে। সে খালাকে দেখে বলে, দেখেছ খালা, উনার সাথে ভালো ব্যবহার করে কোনো লাভ আছে? উনার কাছে কারোর দুঃখ কষ্টের কোনো মূল্য নেই। উনার মতো একটা পাষাণ মনের মানুষের সাথে আমি কিভাবে থাকব বলো? পাষাণের মনেই ভালোবাসা জাগাইতে হইব। আর আমি জানি আপনি এইটা পারবেন। যান, রুমে যান।
সাহেবের কাছে কাছে থাহেন, মিষ্টি মিষ্টি কথা কওয়ার চেষ্টা করেন। যান মা। রিতার এইসব একদমই ভালো লাগছে না। সে বড় করে নিঃশ্বাস ফেলে উপরে সাদরাজের রুমের দিকে গেল। গিয়ে দেখে সাদরাজ রুমে নেই। ওয়াশরুমে গিয়েছে হয়তো ফ্রেশ হতে। রিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কি করবে। তখনই সে খেয়াল করে সাদরাজের ফোনটা বিছানার উপর। সে দ্রুত গিয়ে ফোনটা হাতে নেয়। লক করা। এই লক রিতা জীবনেও খুলতে পারবে না। তাই সেই ডিরেক্ট ইমার্জেন্সি নাম্বার ডায়ালের চেষ্টা করে। পরে আবার ভাবে সাদরাজের ফোন দিয়ে সে মেহুলকে কল দিলে সে সহজেই বুঝে ফেলবে। কিন্তু হাতটাও ইশপিশ করছে একটা কল দেওয়ার জন্য। কিন্তু নিজেকে অনেক বুঝিয়ে সে আবার ফোনটা জায়গায় রেখে দেয়। বিরক্ত হয়ে বিছানার একপাশে গিয়ে বসে। সাদরাজ ওয়াশরুম থেকে বেরিয়ে রিতাকে দেখে। রিতা তাকে দেখেই দাঁড়িয়ে বলল, কিছু লাগবে আপনার? সাদরাজ জবাব না দিয়ে বারান্দায় চলে যায়। সেখানে দাঁড়িয়ে ভেজা চুল মুছতে আরম্ভ করে। রিতাও তার পেছনে এসে দাঁড়ায়। সাদরাজ তখন পেছনে না ফিরেই ফিচেল স্বরে বলে, কি ব্যাপার, তুমি আমার পেছনে পেছনে ঘুরছ কেন? মতলব কি তোমার? রিতা হাসার চেষ্টা করে বলে, আমার আবার কি মতলব থাকবে? আচ্ছা, আপনি দুপুরে কি খাবেন বলুন, আমি নিজ হাতে আপনার জন্য বানিয়ে দিব। সাদরাজ তখন পেছনে ফিরে রিতার দিকে তাকায়। রিতার মুখে এখনো মেকি হাসি। সাদরাজ তার দিকে দুকদম এগিয়ে যায়। তার এগিয়ে আসা দেখে রিতা ভয় পেয়ে যায়। সেই ঢোক গিলে বলে, না, আমি আসলে খুব ভালো রান্না করতে পারি আর কি। তাই বলছিলাম, কি খাবেন বলুন, আমি বানিয়ে দিব। সে কথাটা শেষ করতেই হুট করে সাদরাজ তাকে একটানে নিজের কাছে নিয়ে আসে। রিতার বুকে যেন তখন মোচড় দিয়ে উঠল। সাদরাজ তার কোমরে হাত রেখে তাকে নিজের শরীরের সাথে মিশিয়ে বলল, আমার শত্রুদের আমি সহজে বিশ্বাস করি না। তাই এসব অভিনয় আমার সামনে অন্তত করবে না। রিতা ভয় ভয় মাথা উঁচু করে তাকায়। সাদরাজ চোখ মুখ শক্ত করে তার দিকে চেয়ে আছে। রিতা ভীত সুরে বলে, আপনি আমায় কোনো ভালো উদ্দেশ্যে বিয়ে করেননি, সেটা আমি জানি। কিন্তু আমি বিয়ে নামক পবিত্র সম্পর্কটাকে বিশ্বাস করি, সম্মান করি। আর সেই সম্মানের খাতিরেই আমি নিজেকে স্বাভাবিক রাখছি। আপনার সাথে নিজেকে মানিয়ে নিতে চাইছি। না হলে আপনার মতো একটা মানুষকে কোনো মেয়েই বা তার স্বামী হিসেবে মেনে নিত? কথাটা বলতেই রিতার গাল বেয়ে টুপ করে উষ্ণ জল গড়িয়েই পড়ে। কিন্তু তার এই কথায় সাদরাজ আরও রেগে যায়। সে রাগে রিতার কোমরে প্রচণ্ড চাপ দিয়ে বলে, তোমাকে আমার সাথে মানিয়ে নিতে হবে না। আমি তোমাকে যে কারণে বিয়ে করেছি সেটা পরিপূর্ণ হয়ে গেলেই তোমাকে আমি তোমার জায়গায় রেখে আসব। এই সব বিয়ে টিয়ের আমার কাছে কোনো মূল্য নেই, বুঝতে পেরেছ? এই বলেই সে ধাক্কা দিয়ে রিতাকে সরিয়ে দেয়। রিতা মুখ চেপে কাঁদতে আরম্ভ করে। সে কোনোদিনই এই মানুষটার মন গলাতে পারবে না। যার মধ্যে মন বলেই কিছু নেই, সে মানুষের পেছনে অনুভূতি ব্যয় করাটাই বেকার। তার চেয়ে ভালো সে এখান থেকে পালিয়ে যাবে। যেভাবেই সম্ভব সে পালাবেই। স্ক্রিনের উপরে ভেসে ওঠা নামটা দেখে সাদরাজ বেশ অবাক হয়। সে তার পিয়ের দিকে চেয়ে বলল, সূর্য আজ কোন দিকে উঠল বলতো? রাবির খান আমাকে কল দিচ্ছে। তার পিয়ে ও কথাটা শুনে বেশ অবাক হয়। সাদরাজ কল রিসিভ করে। হেসে বলে, কলটা কি ভুলে চলে এসেছে নাকি খান সাহেব? রাবির ও মৃদু হাসে। বলে, খান সাহেব ভুলে কোনো কাজ করে না। যা করে ভেবে চিন্তে করে। আচ্ছা, তা হঠাৎ কি ভেবে তোমার আমার কথা মনে পড়ল শুনি? উদ্দেশ্য নিশ্চয়ই ভালো। হ্যাঁ, অবশ্যই। আমার উদ্দেশ্য সবসময়ই ভালোই থাকে। কেবল কিছু মানুষ সেটা বুঝতে পারে না। জাকগে সেসব, তোমাকে ইনভাইট করতে কল দিয়েছি।
কাল আমার আর মেহুলের রিসিপশন। তোমার ওয়াইফকে নিয়ে সেন্টারে চলে এসো। বাবা, রাবির খান নিজে আমাকে ইনভাইট করছে। তাহলে তো যেতেই হয়। হ্যাঁ, তোমরা এলে আমিও খুব খুশি হব। সাদরাজ হেসে ফোন কাটে। পিয়ের দিকে চেয়ে বলে, রাবির খান তার রিসিপশনের জন্য ইনভাইট করেছেন। তাহলে তো যেতে হবেই। পিয়ে চিন্তিত সুরে বলল, এমনি এমনি নিশ্চয়ই উনি কিছু করছেন না। উনার আবার অন্য কোনো ইন্টেনশন নেই তো? সাদরাজ হাসে বলে, না না, রাবির খান খুব ভালো করেই জানেন আমার হাতে এখন একটা দামি জিনিস আছে। উনি এখন আর কোনো চালাকি করবেন না। আর করলেও পাল্টা চাল তো আমি দিতেই পারব। আমার কাছে তো সেই অস্ত্র আছেই। মাগরিবের আজান হয়েছে কিছুক্ষণ হল। মেহুল বিকেলের দিকে ঘুমিয়েছিল। এখন তার ঘুম ভেঙেছে। তাই সে ফ্রেশ হয়ে এসে রাবিরকে সে কল দেয়। রাবির কল রিসিভ করলে সে বলে, হ্যালো, আপনি কখন আসবেন? এই তো রওনা দিয়েছি। আচ্ছা আসুন, রাখছি তাহলে। ঠিক আছে। রাবিরের সাথে কথা বলা শেষ করে সে নিচে রান্নাঘরে যায়। রান্নাঘরে তখন কেউ ছিল না। মেহুল ভাবছে কিছু একটা নাস্তা বানাবে, যদিও সে তেমন কিছু পারে না। ড্রয়িং রুম থেকে তখন হাসাহাসির শব্দ আসছিল। রাবিরের কাজিনরা বোধহয় সবাই সেখানেই। সেও তাই ড্রয়িং রুমে যায়। ওদেরকে জিজ্ঞেস করে, তোমরা নাস্তায় কি খাবে? সবাই বেশ উৎসুক হয়ে পড়ে তখন। একজন বলে, ভাবি, আমি চিকেন ফ্রাই খাব। তো আবার আরেকজন বলে, ভাবি, আমি ফ্রেঞ্চ ফ্রাই। আবার অন্যজন বলে, ভাবি, আমার জন্য প্লিজ নুডলস বানিও। সবার এত এত খাবারের লিস্ট দেখে মেহুল অসহায়ের মতো ভাবে, কেন যে জিজ্ঞেস করতে এসেছিলাম। তাও সে হেসে বলে, আচ্ছা, আমি বানিয়ে দিচ্ছি। পরে সে রান্নাঘরে চলে আসে। রান্নাঘরে গিয়ে চোখ মুখ কুঁচকে সে দাঁড়িয়ে থাকে। বিরক্ত হয়ে বলে, ধুর, আমি এত কিছু পারি নাকি? এসব তো রিতা পারত। ও যে কত রকমের নাস্তা বানাতে পারে। ইস, তখন যদি একটু ওর থেকে শিখে নিতাম তাহলে আজ আর আমার এই অবস্থা হতো না। মনে মনে ভীষণ আফসোস করে মেহুল কিছু আলু আর ফ্রিজ থেকে একটা মুরগি বের করে আনল। চিকেন ফ্রাই করতে পারবে কিন্তু এই মুরগি কাটতে পারবে না। সে অসহায়ভাবে মুরগির দিকে চেয়ে আছে। তখনই খালা রান্নাঘরে আসেন। মেহুলকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করেন, কি খালা, কিছু রানবেন? মেহুল খালাকে দেখে খুশি হয়। বলে, জি, আমাকে কি তুমি একটু মুরগিটা বানিয়ে দিতে পারবে? হ, এক্ষুনি দিতাছি। মেহুল যেন তখন হাফ ছেড়ে বাঁচে। মেহুল রান্না করছিল আর গুনগুন করে গান গাইছিল। যদিও সে খুব একটা খেয়ালে গান গাইছে না। রান্নার প্রতি মনোযোগে সে নিজেও বুঝতে পারেনি সে যে গান গাইছে। হুট করেই তখন পেছনে থেকে তার শাশুড়ি এসে বলেন, সব জায়গায় গান গাওয়া ঠিক না। মেহুল চমকে পেছনে তাকায়। শাশুড়ি মাকে দেখে সে অপ্রস্তুত হয়ে পড়ে। বিনয়ের সুরে বলে, না মা, আসলে বুঝতে পারিনি। তার শাশুড়ি মা শক্ত গলায় বললেন, ভবিষ্যতে যেন আর এমন কিছু না হয়। আর তোমাকে রান্নাঘরে আসতে হবে না। বাড়িতে কাজের লোক আছে। পরে আবার আমার ছেলে দেখলে বলবে যে আমি তার বউকে সারাক্ষণ খাটাই। না মা, আমি তো নিজে থেকেই এসেছি। আসলে সবার জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম। আজকে বানিয়ে ফেল, তারপর আর বানানোর দরকার নেই। যা লাগবে খালাকে বলবে, করে দিবে। মেহুল মাথা হেলিয়ে বলল, আচ্ছা মা। শাশুড়ি মা চলে যাওয়ার পর মেহুল মন খারাপ করে আবার রান্না আরম্ভ করে। মেহুল সব রান্না করে সুন্দর করে সাজিয়ে ড্রয়িং রুমে নিয়ে যায়। সবাই তো তার রান্না দেখে অবাক। সবাই হাতে হাতে যার যার প্লেট নিয়ে বসে। মেহুল বলে,
খেয়ে দেখো তো কেমন হয়েছে। আমি আবার রান্নায় খুব একটা পারদর্শী না, কিন্তু সবাই খাবার খেয়ে তার বেশ প্রশংসা করে। মেহুল মনে মনে খুশি হয়, বলে, ভাগ্যিস ইউটিউব ছিল, না হলে আজকে তার কি হতো কে জানে। একজন বলে উঠে, ভাবি, ভাইয়া এসেছে তো, যাও ভাইয়াকেও নাস্তা দিয়ে এসো। ওমা, উনি কখন এলেন? কিছুক্ষণ আগে। তুমি তখন রান্নাঘরে ছিলে? আচ্ছা, আমি আগে মাকে দিয়ে আসি। না না ভাবি, মামি এসব খান না, ডাক্তারের বারণ রয়েছে। তাহলে মা সন্ধ্যার নাস্তায় কি খান? 1 কাপ রং চা আর 2টো বিস্কিট। আচ্ছা, আমি এগুলো বানিয়ে আগে মাকে দিয়ে আসি। শাশুড়ি মায়ের জন্য নাস্তা নিয়ে রুমে ঢুকতেই দেখে রাবিরও সেখানেই। মা তখন বলেন, তোমার বউকে বারণ করেছিলাম কিছু করতে, কিন্তু সে নাকি নিজের হাতে আমাদের জন্য নাস্তা বানাবে, তাই আর না করতে পারিনি। দেখি, আমার চা দাও, খেয়ে দেখি আমার ছেলের বউ কেমন চা বানায়। মেহুল মৃদু হেসে চায়ের কাপটা মায়ের হাতে দেয়। তিনি চুমুক দিয়ে বলেন, ভালোই হয়েছে, তবে চিনিটা আরেকটু কম হলে আরও ভালো হতো। আচ্ছা মা, পরের বার থেকে খেয়াল রাখব। ঠিক আছে। এখন রাবিরকে নিয়ে রুমে গিয়ে তোমরাও নাস্তা করো। যাও। রাবিরের সামনে নাস্তা রাখতেই সে জিজ্ঞেস করে, এত নাস্তা আপনি বানিয়েছেন? জি। খেয়ে দেখুন কেমন হয়েছে। রাবির অল্প অল্প করে সবগুলো ট্রাই করল। তারপর বলল, সবগুলোই কিন্তু বেশ ভালো হয়েছে। মেহুল হেসে বলল, সত্যি? হ্যাঁ, সত্যি। মেহুলও খায়, তার কাছেও বেশ ভালো লাগে। রাবির পরে উঠে গিয়ে অনেকগুলো বেলি ফুলের মালা এনে মেহুলের কোলের উপর রাখল। বেলি ফুল দেখে মেহুল প্রচণ্ড অবাক হয়ে বলে, আপনি এনেছেন? হ্যাঁ, আসার সময় সিগন্যাল দেখলাম একজন বিক্রি করছেন, তাই আপনার জন্য নিয়ে এলাম। মেহুল হেসে বলে, মনে হয় উনার কাছে যা ছিল সব নিয়ে এসেছেন। রাবিরও তার কথা শুনে হাসে। মেহুল বলে, এবার এতগুলো আমি কি করব? কালকেই তো সব নষ্ট হয়ে যাবে। হয়ে গেলে আবার এনে দিব। সমস্যা কোথায়? এতগুলো আনতে হবে না, 2টো আনলেই হবে। আচ্ছা বাবা, 2টোই আনব। এখন তাহলে আমায় পরিয়ে দিন। রাবির 2টো মালা নিয়ে 2 হাতে পরিয়ে দিল। মেহুল নাকের কাছে নিয়ে ফুলগুলোর ঘ্রাণ নিয়ে বলল, আহহ, শান্তি। রাবির তার দিকে চেয়ে মুচকি হাসে। মেহুল তাকিয়ে বলে, আচ্ছা, কাল তো আপনি আমাকে এত দামি একটা গিফট দিলেন, আজও এত সুন্দর উপহার আনলেন। আপনার আমার তরফ থেকে কিছু লাগবে না? রাবির বলে, আপনি আমার কাছে আছেন, পাশে আছেন, আমার জন্য সেটাই অনেক বড় উপহার। মেহুল মৃদু হেসে বলে, তাও আমি আপনাকে কিছু একটা উপহার দিতে চাই। আপনি দিতে চাইলে আমি অবশ্যই নিব। মেহুল তখন রাবিরের দিকে একটু এগিয়ে যায়। আর একটু এগুতেই রাবির ভ্রু কুঁচকে বলে, কি ব্যাপার? মেহুল বলে, কিছু না। এই বলেই সে টুপ করে রাবিরের গালে একটা চুমু দিয়ে উঠে দাঁড়ায়। রাবির তো তার এই কাজে পুরো বোকা বনে যায়। সে বড় বড় চোখে মেহুলের দিকে চাইতেন। মেহুল লজ্জামাখা হাসি দিয়ে বলে, এত অবাক হওয়ার কি আছে? আপনি আমাকে এত উপহার দিয়েছেন, তাই আমিও আপনাকে ছোট্ট একটা উপহার দিয়েছে, ব্যাস এইটুকুই। রাবির কিছু একটা বলতে চাইছিল, মেহুল সেটা না শুনেই দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। সে জানে এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে রাবির তাকে লজ্জা দিতে দিতে মেরে ফেলবে। ঘড়িতে ঠিক 12টা বাজছে। রীতা তখন থেকে খাবার টেবিলে বসে আছে। যদিও সে যা করছে সব তার ইচ্ছার বিরুদ্ধে, শুধু খালা তাকে দিয়ে জোর করিয়ে এসব করাচ্ছেন। তবে বসে থাকতে থাকতে বর্তমানে তার ভীষণ খিদে পেয়েছে। কিন্তু
খালা বলেছেন সাদরাজ আসলে তার সঙ্গে একসাথে খাওয়ার জন্য। এইদিকে আবার তার ঘুমও পাচ্ছে খুব। রীতা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। 12টার উপরে বাজে, এখনো লোকটা আসছে না কেন? খালা বলে নিজেও গিয়ে ঘুমিয়ে পড়েছেন। সেও এবার বিরক্ত হয়, আর অপেক্ষা করতে পারবে না। রীতা খাবার বেড়ে খেতে আরম্ভ করে। তার খাবার খাওয়াও শেষ হয়ে যায়। 12:30 বাজে। সাদরাজের আসার এখনো কোনো নামগন্ধ নেই। রীতা তখন আর বসে না থেকে সব খাবার ঘুরে রেখে তার শোয়ার রুমে চলে যায়। ভাবে শুয়ে শুয়ে আরেকটু অপেক্ষা করবে। কিন্তু সে শুতে শুতেই প্রচণ্ড ঘুমে চোখ ভরে আসে তার। আর তার কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়েও পড়ে। হঠাৎ টের পায় সে নিঃশ্বাস ফেলতে পারছে না। কিছু একটা ঝাপটে জড়িয়ে ধরে আছে তাকে। তার অস্বস্তি হচ্ছে। সে চোখ মেলে তাকায়। রুমটা অন্ধকার। সে ভালোভাবে খেয়াল করতেই দেখল সাদরাজ তার বুকের উপর মাথা রেখে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে তাকে। রীতা যে একটু নড়বে সেই সুযোগও নেই। সে সাদরাজকে সরানোর চেষ্টা করে, কিন্তু তাকে এক চুল নড়ানোর শক্তিও তার গায়ে নেই। পরে সে বিরক্ত হয়ে ওভাবেই ঘুমিয়ে পড়ে। দরজার ঠকঠক শব্দে মেহুলের ঘুম ভাঙ্গে। উঠে বসে ঘড়িতে দেখে 7টা বাজে। এত সকালে কে এলো? সে বড় একটা হাই তুলে চোখ মুখ কচলে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। গিয়ে দেখে দুটো মেয়ে দাঁড়ান। মেয়ে দুটো তাকে দেখে সালাম দেয়। মেহুল তাদের চিনতে পারে না। তখন পেছনে থেকে তার শাশুড়ি এসে বলেন, ওরা পার্লার থেকে এসেছে তোমাকে সাজাতে। মেহুল বলে, ও আচ্ছা, আপনারা ভেতরে এসে বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। 10টা বাজে। মেহুলের সাজ প্রায় শেষের দিকে। মেহুল ভাবছে এত সকালে সেজে তার কি লাভ? অনুষ্ঠান তো শুরু হবে আরও 2 ঘন্টা পর। এই 2 ঘন্টা তাকে এভাবেই পুতুল সেজে বসে থাকতে হবে। এইদিকে আবার তার প্রচণ্ড খিদেও পেয়েছে। কেউ তাকে একটু খাবারও এনে দিচ্ছে না। রাবিরও যে সকাল থেকে কোথায় কে জানে। একটা পার্লারের মেয়ে তখন বলল, ম্যাম, লিপস্টিকটা দেওয়ার আগে আপনি কিছু খেয়ে নিন, পরে না হয় অসুবিধা হবে। মেহুল তখন ভাবছে সে এখন খাবারের জন্য কাকে ডাকবে। পরে ভাবতে ভাবতেই দেখে যে তার শাশুড়ি মা খাবার নিয়ে এসেছেন। তিনি এসে বলেন, নিচে পরিচিত পরিজনরা অনেকেই চলে এসেছেন, তো তাই উনাদের নাস্তা পানির ব্যবস্থা করতে গিয়ে তোমার জন্য নাস্তা আনতে লেট হয়ে গিয়েছে। মেহুল মৃদু হেসে বলে, সমস্যা নেই মা। মেহুল বিছানায় বসে। শাশুড়ি মা খাবারের প্লেটটা তার সামনে রাখেন। মেহুল হাতটা খাবারের কাছে নিতেই তিনি দেখে বলেন, আরে তোমার হাত নষ্ট হবে, দাঁড়াও আমি খাইয়ে দিচ্ছি। পরে তিনি খুব যত্ন করে মেহুলকে খাইয়ে দেন। খাওয়ানো শেষ করে পানি খাইয়ে মুখ মুছে দিয়ে তিনি চলে যান। মেহুল মনে মনে খুব শান্তি পায়। মায়ের পর প্রথম উনার হাতে খেয়েই সে এত তৃপ্তি পেয়েছে। মেহুল সেন্টারে গিয়ে দেখে পুরো সেন্টার মানুষে গিজগিজ করছে। এত মানুষ। মেহুলের যেন ভীষণ অস্বস্তি হচ্ছে। কিন্তু সেই অস্বস্তি মুহূর্তেই ফুস হয়ে যায় যখন সে রাবিরকে তার দিকে এগিয়ে আসতে দেখে। রাবির তার শাড়ির সাথে ম্যাচিং করে একটা কালো রঙের পাঞ্জাবি পরেছেন। সাদা রঙের পর আবার এই কালো রঙেও মারাত্মক লাগছে তাকে। সে এসে মেহুলের হাত ধরে তাকে নিয়ে স্টেজে যায়। অনেক মানুষের ভিড়ে মেহুল তার পরিচিত মুখগুলোকে খুঁজছে। তার পরিবারের মানুষরা এখনো আসেনি। আর রীতা সেও কেন এখনো আসছে না কে জানে। একে একে সব মেহমান চলে আসেন। সবাই মেহুল আর রাবিরের সাথে ছবি তুলছেন। মেহুলের মা বাবা সহ আরও কিছু আত্মীয় স্বজন এসেছেন। কিন্তু রীতা এখনো আসছে না। মেহুল চিন্তায় পড়ে। রীতার সাথে কি আজকেও তার কথা হবে না? সবাই মেহুল আর রাবিরকে খাবার টেবিলে বসতে বলছে। কিন্তু
মেহুল এখনই বসতে চাইছে না। সে রাবিরের দিকে চেয়ে জিজ্ঞেস করে, সাদরাজ আহমেদ কি রিতাকে নিয়ে আসবেন না? আসবে। আমি যখন বলেছি তখন ও অবশ্যই আসবে। আর সত্যিই তাই হয়। সাদরাজ রিতাকে নিয়ে সেখানে হাজির হয়। রিতাকে দেখে মেহুল উঠে দাঁড়ায়। সাদরাজ তার ওয়াইফকে সবটুকু দিয়ে সাজিয়ে এনেছে। আর সত্যি রিতাকেও কোনো অংশে মেহুলের চেয়ে কম সুন্দর লাগছে না। রিতা এসেই মেহুলকে জড়িয়ে ধরে। মেহুলও জড়িয়ে ধরে তাকে। সাদরাজ এগিয়ে হেসে রাবিরের দিকে হাত বাড়িয়ে দেয়। রাবিরও তখন বাঁকা হেসে তার সাথে করমর্দন করে। রাবির বলে, তোমাদের দেখে খুশি হয়েছি। তুমি বলেছ আর না এসে পারা যায়? হ্যাঁ জানি, আমার কথা তুমি কোনো সময়ই ফেলতে পারো না। বুঝতে হবে, আমার একমাত্র প্রিয় শত্রু, তার কথা আমি কিভাবে ফেলি বলো? সাদরাজ তখন রিতার দেখে চেয়ে বলে, রিতা, চলো আমরা ওদের সাথে একটা ছবি তুলে আজকের দিনটাকে স্মরণীয় করে রাখি। তারা চারজন ছবি তুলে। সাদরাজকে এখানে দেখে রাবিরের দলের লোকেরা খুব অবাক হয়। অনেকে আবার তার বউকে দেখেও খুব অবাক হচ্ছে। আর সবার আগ্রহ কমাতে রাবির তখন একটা মাইক নিয়ে সবার সামনে বলে, উপস্থিত সবাইকে আমি আরেকটা সুখবর দিতে চাই। এই যে আমার পাশে দাঁড়ান সাদরাজ আহমেদ, আমার সবথেকে বড় কম্পিটিটর। কিন্তু বর্তমানে সে আমার খুব কাছের একজন আত্মীয় হয়ে উঠেছে। কারণ সে আমার ওয়াইফের একমাত্র বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছে। আর তাই আপনারা সবাই ওদের নতুন জীবনের জন্য অনেক অনেক ভালোবাসা জানাবেন, যেন আমাদের মতো ওরাও খুব সুখী দম্পতি হয়ে উঠতে পারে। তাই না? সাদরাজের দিকে চেয়ে সাদরাজ হেসে বলে, অবশ্যই। রাবির পরে মাইকে রেখে বলে, সাংবাদিক এসেছে, যাও ওদের মুখোমুখি হও। সাদরাজ বলে, ওদের মুখোমুখি হওয়ার জন্যই তো আমি এখানে এসেছি। রিতা, চলো। সাদরাজ রিতাকে নিয়ে সাংবাদিকদের কাছে যায়। তাদের নানান প্রশ্নের সে এক এক করে জবাব দিতে থাকে। রিতার এসব ভালো লাগছে না। তার তো মেহুলের সাথে কথা বলা জরুরি। সে মেহুলের দিকে তাকায়। মেহুল তাকে ইশারা দিয়ে সেখান থেকে চলে আসতে বলে। কিন্তু রিতা ভাবছে এখান থেকে সে কিভাবে যাবে। সাদরাজ তো তাকে যেতে দিবে না। তাও সে একবার ট্রাই করল। সাদরাজের দিকে চেয়ে হেসে বলল, সাদরাজ, তুমি উনাদের সাথে কথা বলো। আমি একটু মেহুলের সাথে কিছু সিঙ্গেল ছবি তুলে আসি। এই বলে সে আর না দাঁড়িয়ে দ্রুত সেখান থেকে সরে আসে। সাদরাজ তাকে তখন আটকাতে পারে না। সাংবাদিকরা তাকে এমনভাবে ধরে রেখেছে যে চাইলে সেখান থেকে এখন বেরুতে পারবে না। রিতা মেহুলের কাছে ছুটে আসে। মেহুল তার হাত ধরে রাবিরের দিকে চেয়ে বলে, আমরা ওই দিকে যাচ্ছি। আপনি সাদরাজকে সামলে নিয়েন। আচ্ছা, যান। রিতাকে নিয়ে মেহুল দ্রুত একটা ফাঁকা রুমে যায়। রুমে গিয়েই দরজা আটকে দেয় সে। রিতার দিকে চেয়ে বলে, দোস্ত, দ্রুত আমাকে সবকিছু বল। কেন তুই সাদরাজকে বিয়ে করেছিস? উনি তোকে কি জন্য বিয়ে করেছে? সব বল আমায়। রিতা ঢোক গিলে বলে, উনি আমায় কেন বিয়ে করেছেন জানি না। তবে আমি উনাকে বিয়ে করেছি সিয়ামকে বাঁচাতে। সেদিন পার্লারে একটা নাম্বার থেকে কল আসে। বলে যে আমি যদি এক্ষুনি তাদের বলা অ্যাড্রেসে না যাই ওরা নাকি সিয়ামকে মেরে ফেলবে। ওরা সিয়ামের হাত পা বাঁধা একটা ভিডিও পাঠায়। আর সেটা দেখে আমি ভয়ে দ্রুত সেখানে চলে যায়। আর তারপর সেখানে গিয়ে সাদরাজ আমাকে জোর করে সিয়ামকে মেরে ফেলার ভয় দেখিয়ে বিয়ে করে। তবে উনি যে আমাকে কোনো খারাপ উদ্দেশ্যে বিয়ে করেছেন সেটা আমি বেশ বুঝতে পারছি। মেহুল তখন শক্ত গলায় বলে, তুই এই কথাগুলো পুলিশের সামনে বলবি। আমি রাবিরের সাথে কথা বলছি। রিতা তাকে থামিয়ে দিয়ে বলে, না না, আমি পুলিশের সামনে কিচ্ছু বলবো না। কেন?
ভয় পাচ্ছিস? ভয় পাস না দোস্ত, আমরা সবাই আছি তোর সাথে। না মেহুল, উনাকে পুলিশে ধরিয়ে দিলে কোনো লাভ হবে না, বরং উনার আর রাবির ভাইয়ার সম্পর্কটা ঠিক করতে হবে। রাবির আর উনার সম্পর্ক জীবনেও ঠিক হবে বলে তোর মনে হয়? উনাদের সাপে নেউলে সম্পর্ক, এই সম্পর্ক কখনোই ঠিক হবে না। হবে, অবশ্যই হবে। তুই হয়তো জানিস না, উনারা দুজন একসময় বেস্ট ফ্রেন্ড ছিল। মেহুল চমকে বলে, কি? হ্যাঁ, উনারা একসময় নাকি বেস্ট ফ্রেন্ড ছিলেন, আর একজন অন্যজনকে তখন অনেক ভালোবাসতেন। তাহলে তারপর এমন কি হলো যে দুজন এখন একজন অন্যজনকে একদম সহ্যই করতে পারেন না? জানি না, আমাদের সেই কারণটাই খুঁজে বের করতে হবে। আমি তো আর সাদরাজকে এসব ব্যাপারে জিজ্ঞেস করতে পারবো না, তাই তুই ভাইয়াকে জিজ্ঞেস করবি। ভাইয়ার কাছ থেকে সব জানবি। আর ওইদিকে আমি চেষ্টা করব খালার কাছ থেকে আরও কিছু জানা যায় কিনা। মেহুল চিন্তিত সুরে বলে, কিন্তু রাবির কি আদৌ আমায় সব বলবে? বলবে। তুই জোর করলেই ভাইয়া সব বলবে। আচ্ছা, আমি চেষ্টা করব। কিন্তু তুই কি এখন সাদরাজের সাথেই থাকবি? উনি যদি তোর সাথে খারাপ কিছু করে বসে? রীতা দীর্ঘশ্বাস ফেলে বলে, আর খারাপ কিছু? তোর কি মনে হয় পুলিশকে সব বলে দিলে আমি রেহাই পেয়ে যাব? উনি জেল থেকে বেরুতে পারবেন না। উনার কাছে এইটা 2 মিনিটের ব্যাপার, আর তারপর উনি আমার উপর আরও ক্ষেপে যাবেন। আমার উপর রাগ মেটাতে গিয়ে উনি সিয়ামের তো ক্ষতি করবেনই, সাথে আমার মা বাবারও ক্ষতি করবেন। আর এত কিছুর পরও আমি কিভাবে এখন সত্যি কথাটা বলবো বল? কিন্তু রীতা, এই খারাপ লোকটাকে তো শাস্তি দিতেই হবে। এভাবে তো ছাড় দেওয়া যায় না। হ্যাঁ, শাস্তি দিতে হবে। আর সেই শাস্তি আমি দিব। কিভাবে? জানিস, উনাদের বাড়ির খালা আমাকে একটা কথা বলেছেন। বলেছেন, মেয়েরা নাকি ভালোবাসাকে অস্ত্র বানিয়ে সব করতে পারে। আর আমি এই ভালোবাসাকেই অস্ত্র বানাবো। উনি টেরও পাবেন না উনাকে আমি কিভাবে মারব। শুধু তুই আমাকে পাশে থাকিস, তাহলেই হবে। মেহুল রীতার দুহাত ধরে বলে, আমি, রাবির, আমরা সবাই তোর পাশে আছি। ঠিক আছে, চল এখন। সাদরাজ নয়তো পরে সন্দেহ করবে। মেহুল রীতাকে নিয়ে আবার স্টেজের কাছে যায়। গিয়ে দেখে সাংবাদিকদের প্রশ্ন এখনও চলছে। রীতা তা দেখে কিছু স্বস্তি পায়। সাংবাদিকদের কাছ থেকে সরেই সাদরাজ রীতার কাছে আসে। তার কাছে গিয়ে মৃদু সুরে বলে, কোনো চালাকি করছো না তো? রীতা মিয়ে যাওয়া সুরে বলে, আমার কি আর অত সাহস আছে? সাদরাজ বাঁকা হাসে। বলে, গুড। তা তোমার বান্ধবীকে আমাদের পক্ষ থেকে উপহারটা দিয়েছ? না, সেটা তো আপনার কাছে। হ্যাঁ, তাই তো। চলো, উপহারটা দিয়ে আসি। রীতা আর সাদরাজ আবার তাদের কাছে যায়। সাদরাজ হেসে বলে, আমার সবথেকে প্রিয় শত্রু, ও সরি, প্রিয় মানুষদের জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট। গিফটটা গ্রহণ করলে আমরা খুব খুশি হব। রাবির সাদরাজের হাত থেকে গিফটের বক্সটা নিল। সাদরাজ বলল, খুলে দেখো, পছন্দ হয় কিনা। বক্সটা খুলে দেখল বড় দুটো রিং। দেখেই বোঝা যাচ্ছে ডায়মন্ড। রাবির মৃদু হাসে। বলে, হ্যাঁ, ভীষণ পছন্দ হয়েছে। পরে সে মেহুলের দিকে চেয়ে বলে, মেহুল, আমাদের গিফটটাও দিন। মেহুল হেসে আরেকটা বক্স রীতার হাতে দিল। রীতা সেটা খুলে দেখল, সেখানে একটা বড় নেকলেস। নেকলেসটা দেখে রীতা বেশ অবাক হয়। মেহুল হেসে বলে, তোর মনে আছে, একবার তুই বলেছিলি তোর বিয়েতে যেন আমি এমন একটা নেকলেস দেই। তাই দিলাম, নিজের টাকায় পারিনি যদিও। তবে হাজবেন্ডের টাকা মানেও তো নিজের টাকাই, তাই না? পছন্দ হয়েছে তোর? রীতা খুশি হয়ে বলল, ভীষণ।
তবে সাদরাজ এতে খুশি হতে পারেনি, কারণ সাদরাজের দেওয়া গিফটের তুলনায় রাবিরের দেওয়া গিফটের দাম বেশি। তাই সে রিতার দিকে চেয়ে বলল, রিতা, চলো, তাড়াতাড়ি খেয়ে আমাদের বেরুতে হবে। রাবির সাদরাজকে জ্বলতে দেখে বেশ খুশি হয়। রিতা আর সাদরাজের সাথে রাবির ও মেহুলকে নিয়ে একই টেবিলে গিয়ে বসে খাওয়া দাওয়া শেষ করে সাদরাজ আর বেশিক্ষণ অপেক্ষা না করে রিতাকে নিয়ে বেরিয়ে যায়। আর মেহুল আর রাবিরও রওনা হয় তার বাপের বাড়ির উদ্দেশ্যে। গাড়ি থেকে নেমেই সাদরাজ রিতার হাত থেকে সেই গয়নার বক্সটা টেনে নিয়ে বলে, এটা তোমার নিতে হবে না? কেন? এমনি। যাও, ভেতরে যাও। কিন্তু এটা কি বলেছি কানে যায়নি? ভেতরে যাও, এটা ফেলবেন না প্লিজ। রিতা, ভেতরে যাও। সাদরাজ দাঁতে দাঁত চেপে বলল। রিতা ভয় আর দ্বিতীয় কোনো কথা না বলে চুপচাপ ভেতরে চলে যায়। মেহুল বিছানার সাথে হেলান দিয়ে বসে আছে। রাবির তার পাশে চোখ বুজে শুয়ে আছে। মেহুল মনে মনে ভাবছে এখন তাকে একবার সাদরাজের কথা জিজ্ঞেস করবে কিনা। উনারা কি সত্যিই একসময় বেস্ট ফ্রেন্ড ছিলেন? আবার সে ভাবছে, জিজ্ঞেস করলে যদি রাবির রেগে যায়। তাও জিজ্ঞেস তো করতেই হবে। মেহুল আস্তে করে রাবিরের মাথায় হাত রাখে, তার চুল টেনে দেয়, চুলে বিলি কেটে দেয়, মাথা টিপে দেয়। মূলত যতভাবে রাবিরের মাথাকে ঠান্ডা রাখা যায় তার সবই করে। রাবিরও ভীষণ আরাম পায় তাতে। সে এগিয়ে এসে মেহুলের কোলে মাথা রাখে। মেহুল একটু নড়ে বসে মনে মনে ঠিক করে এখনই জিজ্ঞেস করবে। সে একটা ঢোক গিলে মৃদু সুরে বলে, একটা কথা জিজ্ঞেস করব রাবির? হু, বলুন। আচ্ছা, আপনি আর সাদরাজ কি একসময় বেস্ট ফ্রেন্ড ছিলেন? কথাটা শোনা মাত্রই রাবির চট করে উঠে বসে। মেহুল ভয় পেয়ে যায়। রাবির কি খুব রেগে গিয়েছেন? রাবির তার দিকে কিছুক্ষণ কপাল কুঁচকে চেয়ে থেকে জিজ্ঞেস করে, আপনি এই কথা কোত্থেকে শুনেছেন? আসলে আমাকে রিতা বলেছে। রিতা কি করে জেনেছেন? আমি ঠিক জানি না। কিন্তু এটা কি সত্যি? আপনি আর সাদরাজ বেস্ট ফ্রেন্ড ছিলেন? রাবির দীর্ঘশ্বাস ফেলে তপ্ত স্বরে বলে, হ্যাঁ, ছিলাম। মেহুল এবার দ্বিতীয় প্রশ্ন করার সাহস করে। সে জিজ্ঞেস করে, তাহলে এখন আপনাদের সম্পর্ক এত খারাপ হয়ে গেল কি করে? রাবির আবার তার কোলে মাথা রেখে শুয়ে পড়ে বলে, থাক না এসব। এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে আমার এখন আর ভালো লাগে না। চুলগুলো টেনে দিন, মাথা ব্যথা করছে। মেহুল আবার কিছুক্ষণ চুপচাপ তার চুল টেনে দিল। কিন্তু মনের অস্থিরতা তার এখনো যাচ্ছে না। সবটা জানতে পারলে হয়তো যেত, কিন্তু পুনরায় কোনো প্রশ্ন করার সাহসও পাচ্ছে না সে। রাবির তার দিকে ঘুরে শুয়ে আছে। মেহুল চুল থেকে হাত সরিয়ে তার গালে হাত রাখে। গালের উপর একটু হাত বুলিয়ে দিয়ে মৃদু সুরে ডাকে, রাবির। রাবির চোখ বুজেই বলে, বলুন। আমার মনের অস্থিরতা তো কমছে না। আপনি বলুন না আমায় সবকিছু, প্লিজ। রাবির তার দিকে তাকায়। মেহুল অসহায়ভাবে তাকিয়ে আছে। রাবির জিজ্ঞেস করে, এসব শুনে আপনি কি করবেন? কিছু না। তাও বলুন প্লিজ। রাবির আবার চোখ বুজে ফিচেল স্বরে বলে, একটা সম্পর্কের মূল ভিত্তি কি জানেন? বিশ্বাস। আর সম্পর্কের মধ্য থেকে একবার যদি সেই বিশ্বাসটা হারিয়ে যায় তখন হাজার চেষ্টা করেও সেই সম্পর্কটাকে আর ঠিক রাখা যায় না। সেটা তখন ভাঙবেই। আমাদের বেলায়ও তাই হয়েছিল। বিশ্বাস হারিয়ে গিয়েছিল। সাদরাজ আমাকে আর বিশ্বাস করতে পারেনি। ভুল বুঝেছিল। আর তার পরিণতি আজকে এই। একসময় যে আমার জন্য জীবন দিতে চাইতো আজকে সে আমার জীবন নিতেও দুবার ভাববে না। আর এই বিশ্বাসটা কী কারণে হারিয়েছিল? সেটা এক অনেক বড় কাহিনী।
অন্যদিন বলবো, আজকে আর ইচ্ছে করছে না। আমার ফ্রেন্ড এটা আমাকে ভালোবেসে দিয়েছিল। কোথায় রেখেছেন আপনি এটা? যেখানে রাখা দরকার সেখানেই। আমার এই বাড়িতে রাবিরের দেওয়া কোনো জিনিসের কোনো স্থান নেই। সাদরাজ, আপনি এত অমানবিক কেন বলুন তো? আপনার মধ্যে কি একটুও মায়া দয়া নেই? সাদরাজ প্রচণ্ড রেগে যায়। সে রিতার দিকে এগিয়ে এসে বলে, আমি খুব অমানবিক, তাই না? আর কি, আমার মধ্যে কোনো মায়া দয়া নেই কেন জিজ্ঞেস করছিলে, তাই না? কারণ আমি তো মানুষই না, পশু। আর কোনো পশুর মধ্যে কোনো মায়া দয়া থাকে না। এই বলে সে রিতাকে এক ধাক্কায় বিছানায় ফেলে দেয়। রিতা তখন তার দিকে চেয়ে কাঁদতে কাঁদতে বলে, আপনাকে মানুষ বানিয়ে তবেই আমি মরব। এর আগে না। 1 সপ্তাহ চলে গেল। রাবির আজকাল ভীষণ ব্যস্ত। সামনে আবার তাদের ইলেকশন। মেহুল আবার তার স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছে। কাল থেকে সে ভার্সিটিতে যাচ্ছে। তবে সবকিছু ঠিক থাকলেও স্বাভাবিক নেই কেবল রিতার জীবন। সে এখনও সাদরাজের বাড়ি থেকে বের হতে পারেনি। গত 5 দিন যাবৎ সাদরাজ বাসায়ও আসছে না। এই সুযোগে সে অনেকবার চেয়েছিল একাবার বেরোবে, মা বাবার সাথে দেখা করে আসবে। কিন্তু সাদরাজের বাড়ির কাজের লোক আর দারোয়ানরা তাকে বের হতে দেয়নি। মেহুল আজ ক্লাস শেষ করে তার ড্রাইভারকে বলল, আমি এখন বাসায় যাব না, অন্য একটা জায়গায় যাব। নিয়ে যেতে পারবেন? ড্রাইভার জিজ্ঞেস করল, কোথায় যাবেন? বলছি, তবে আপনাকে ওয়াদা দিতে হবে যে আমি কোথায় যাচ্ছি সেটা আপনি এখন রাবিরকে বলতে পারবেন না। ড্রাইভার এবার চিন্তায় পড়ে গেল। বলল, কিন্তু ম্যাডাম, স্যারকে না জানিয়ে আমি কিছু করলে স্যার রেগে যাবেন। কিচ্ছু হবে না, আমি সামলে নিব সবকিছু। আপনি শুধু প্লিজ কাউকে কিছু বলবেন না। পরে সময় মতো আমি সবাইকে সবকিছু বলবো। ড্রাইভার অনিচ্ছা সত্ত্বেও বলল, আচ্ছা, কোথায় যাবেন? রাজাপাড়া রোড হয়ে ডানে একটা গলি আছে। সেই গলির ভেতরে 12 নাম্বার রাস্তায় একজনের বাসা। আমি সেখানেই যাব। আচ্ছা, ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। মেহুলের কথা মতো ড্রাইভার সেদিকেই গেল। তবে অনেকটা সময় লাগল তাদের সেখানে পৌঁছাতে। মেহুল বাসার আরও আগেই গাড়ি সাইড করতে বলে সে গাড়ি থেকে নেমে পড়ে। ড্রাইভারকে বলে, আপনি এখানেই অপেক্ষা করুন, আমি আসছি। ম্যাডাম, আমাকে সাথে নিন। পরে কোনো বিপদ হলে। আরে, কিছু হবে না, আপনি এখানেই বসে অপেক্ষা করুন, আমার বেশি সময় লাগবে না। মেহুল দ্রুত এগিয়ে যায়। একটু এগিয়েই মুখে একটা মাস্ক পরে নেয়। পরে সে হাঁটতে হাঁটতে একটা বাসার সামনে যায়। গিয়ে দাঁড়ায় সে। বিশাল বড় বাড়ি দেখে সে বুঝতে পারে ঠিক জায়গায় এসেছে। এবার সে মাথায় একটা ঘোমটা দেয়। গেইটের কাছে এগিয়ে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করে, এটা কি সাদরাজ স্যারের বাসা? দারোয়ান তার আপাদমস্তক পরখ করে ভ্রু কুঁচকে বলে, জি। কিন্তু আপনি কে? আসলে আমি স্যারের একজন নতুন সহকারী। স্যার আমাকে বাসায় আসতে বলেছিলেন উনার ওয়াইফের জন্য। স্যার কি বাসায় আছেন? না, স্যার 5 দিন যাবৎ এই বাসায় আসেন না। ওহহ, আমাকে তো কল দিয়ে আজকেই আসতে বললেন উনার ওয়াইফের দেখভালের জন্য। ম্যাডাম আছেন বাসায়? জি। তাহলে ম্যাডামের সাথেই গিয়ে কথা বলি। এই বলে মেহুল ভেতরে ঢুকতেই দারোয়ান তাকে আবার পেছনে থেকে ডেকে উঠে, দাঁড়ান। মেহুল তপ্ত শ্বাস ফেলে পেছনে চেয়ে বলে, কি? আপনাকে স্যার বলেছেন আসতে? জি। স্যারই তো বলেছেন আজকে সকালেই। ঠিক আছে দাঁড়ান, আমি স্যারের সাথে কথা বলে জিজ্ঞেস করে নিই। মেহুল ভয় পায়। সাদরাজকে কল করলে তো সে ধরা পড়ে যাবে। সে ভয় ভয় ভাবতে থাকে এবার কি করবে।
তখনই সে উপরের বারান্দায় রিতাকে দেখে। তাকে দেখেই সে ইশারা দেয়। রিতা প্রথমে তাকে চিনতে পারে না। পরে মেহুল একটু মাস্ক নামাতেই রিতা চমকে যায়। দৌড়ে নিচে নেমে আসে। সে মেহুলের কাছে আসতেই মেহুল বড় করে সালাম দিয়ে জিজ্ঞেস করে, কেমন আছেন ম্যাডাম? আমাকে আসলে স্যার পাঠিয়েছেন আপনার দেখভালের জন্য। আপনাকে নিশ্চয়ই স্যার বলে গিয়েছেন। রিতা বুঝতে পারল ব্যাপারটা। সে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, সাদরাজ আমাকে বলেছিল। আপনি সেই, তাই না? জি ম্যাডাম। তাহলে বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে চলুন। কি করো যাব ম্যাডাম? আপনার দারোয়ান তো দিচ্ছেন না। রিতা চোখে মুখে মেকি রাগ ফুটিয়ে তুলে বলল, কি দিচ্ছে না? এই যে, আপনি উনাকে ভেতরে আসতে দিচ্ছেন না কেন? আপনার নামে সাদরাজের কাছে কমপ্লেন করব? দারোয়ান ভয় পেয়ে বলল, না না ম্যাডাম, আসলে চিনতে পারছিলাম না তো তাই। আপনারা যান যান, ভেতরে যান। রিতা মেহুলের দিকে চেয়ে বলল, চলুন। দুজনেই তাড়াতাড়ি করে বাসার ভেতরে চলে গেল। তারা ভেতরে ঢুকতেই খালা রান্নাঘর থেকে এসে জিজ্ঞেস করলেন, উনি ক্যাডা মা? খালা, আমার বান্ধবী। খালা চকিত হয়ে বলেন, রাবির খানের বউ? জি খালা। খালা প্রচণ্ড ভয় পেয়ে যান। তিনি ভীত সুরে বলেন, উনারে এখানে আনছেন কেন? মেহুল বলে, ও আনেনি, আমি নিজে থেকেই এসেছি। খালা, আপনি বুঝতাছেন না। সাহেব জানতে পারলে কেয়ামত কইরা ফেলব। তার উপর বাইরে সিসি ক্যামেরা আছে। সাহেব ক্যামেরা দিয়া সব দেহে। সমস্যা নেই খালা, আমার মুখে মাস্ক আছে। আহারে, আপনার মুখ না দেখলে কি হইব? সাহেব যদি বুঝে তার বাড়িতে অপরিচিত মানুষ আইছে তাইলেই স্যার দারোয়ানরে ফোন দিব। তখন দারোয়ান সব কইয়া দিব। আপনারা কি বিপদ ডাইকা আনতেছেন কন্ত? হেই দিক দিয়া যদি রাবির খান এসব জানে, তাইলে উনিও রাইগা যাব। খালা, আপনি যান। আপনি এখানে থাকলে বিপদ। খালা, আমি চলে যাব। শুধু আপনি আমাকে সব সত্যি বলে দিন, তাহলেই আমি এখান থেকে চলে যাব। কিসের সত্যি? রাবির আর সাদরাজের সম্পর্কের মধ্যে এত সমস্যা কিভাবে তৈরি হল? কেই উনাদের সম্পর্ক নষ্ট করেছে? কি কি হয়েছিল না হয়েছিল সব বলুন। সব শুনে তবেই আমি এখান থেকে যাব, নয়তো এক পাও নড়ব না। রিতাও খালাকে চাপ দিয়ে বলল, হ্যাঁ খালা, আপনি আমাকে একা কিছু বলেননি। এবার মেহুলের সামনেই সবকিছু বলুন। আমাদের সব সত্যি জানতে হবে। আর কিছু লুকাবেন না প্লিজ। আচ্ছা, আপনারা বোন, আমি কইতাছি সব। মেহুল আর রিতা সোফায় বসে। মেহুল বলে, তাড়াতাড়ি বলুন খালা, আমার আবার বেরুতে হবে। জি, কইতাছি। আসলে সাহেব আর রাবির খানের মাঝে যত শত্রুতা, তা সব তৈরি হইছে সাহেবের বাপের কারণে। মানে আমাদের বড় সাহেব। যত নষ্টের মূল উনিই। রিতা ভ্রু কুচকে বলে, কেন, উনি কি করেছেন? উনিই আমাদের ম্যাডামোরে মারছেন। মেহুল আর রিতা দুজনেই চমকে যায়। রিতা বলে উঠে, ম্যাডাম মানে? সাদরাজের মা? হ, উনারে বড় সাহেব মারছে। আর দোষ দিছে সব রাবির খানের উপর। রাবির খানের জন্য জেলও খাটছিল, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে উনারে পড়ে ছাইরা দেওয়া হইছে। কিন্তু সাদরাজ আহমেদ বাপের কথারেই বিশ্বাস করছেন। বাপে যা কইছেন তা। বাপের এই মিছা কথারে বিশ্বাস কইরা উনি উনার এত বছরের বন্ধুরে শত্রু বানাইছেন। রাবির খান অনেক চেষ্টা করছিলেন, কিন্তু উনারে বুঝাইতে পারেন না। পরে উনারও মনে খুব কষ্ট লাগে যে উনার একটা মাত্র প্রাণপ্রিয় বন্ধু কোনো প্রমাণ ছাড়াই উনার উপর আঙ্গুল তুলছে। সেই কষ্টে উনিও দূরে সইরা গেছেন।
পরে উনি রাজনীতিতে আইয়েন। এইদিকে বড় সাহেবও তার পোলারে রাজনীতিতে আনে। পরে দুজনের মধ্যে আরও প্যাচ লাগাইয়া দেন। আর এই প্যাচেই দুজনের সম্পর্কের আজ এই অবস্থা। মূলত এই সবকিছু করছেন আমাদের বড় সাহেব। উনি সাদরাজের কানে বিষ ঢালতে ঢালতে উনারে আজ এত খারাপ বানাইছেন। নাইলে আমরার এই সাহেব তো ছিল আমাদের ম্যাডামের মতো ভালা মানুষ। এই লোকটাই তারে খারাপ বানাইছে। মেহুল তখন জিজ্ঞেস করে, কিন্তু এত কথা আপনি কি করে জানলেন? আমি এই বাড়িতে আছি আজ থেকে 30 বছর। এই বাড়ির সব খবর আমি রাখি। এই বাড়ির মানুষগুলারে আমি আমার নিজের মানুষ ভাবি। ম্যাডামরে যে বড় সাহেব মারছে এইডা সাহেব কাউরে ফোনে কইতাছিল। আমি তহনই শুনছি। আর উনি কেমনে কেমনে রাবির খানরে ফাঁসাইছে সব আমি শুনছি। আমি সব জানি। রীতা বলল, তাহলে তখন আপনি পুলিশের কাছে কেন কিছু বলেননি? ওমা গো, পুলিশ! আমি পুলিশের কাছে কইলে হেরা আমারে বাঁচায় রাখত? তাই বলে আপনি একজন নিরপরাধকে শাস্তি পেতে দেখলেন? খালা হেসে বললেন, নিজের জান সবার প্রিয়। আমি কেন মরতে যামু কন? চলবে।